উপন্যাস সাজের মায়া পর্ব সংখ্যা ৫। প্রতি বছর এই দিনে সবকটা মিলে ঘুরতে বের হই। নয়ন অবশ্য নিয়ে যায়। শাড়ি পরে এমন পরীর মতো বোনদের সে মোটেই একা ছাড়তে রাজি নয়। এলাকার বোধ কিছু ছেলেপেলের কাজই মেয়েদের পিছনে লাগা। আর যাই হোক, দেওয়ানবাড়ির মেয়েদের তারা অসম্মান করবে না। তারপরেও মেয়েগুলো বড় হয়েছে, সাবধান থাকা উচিত। আর ভাই হিসেবে এটা তার দায়িত্ব। দোকান থেকে বেরিয়ে বাইকের সামনে এসে দাঁড়ালো ঈশান। সানগ্লাসটা চোখে পড়ল। তাকালো এক নজর হাতের প্যাকেটের দিকে। লাল টুকটুকে একটা শাড়ি। সে বুঝে না এসবের। তাদের পরিবারের মেয়েরা যেখান থেকে কেনাকাটা করে সেখান থেকেই দামি একটা শাড়ি নিয়েছে সে। শাড়ি না চিনলেও খুব বুঝতে পারছে শাড়িটা দারুণ। বাইকে চাবি লাগিয়ে উঠে বসলো। প্যাকেটটা ঝুলানো সামনে। না চাইতেও চোখের সামনে ভেসে উঠল তিতিরের মুখটা। বাচ্চা বাচ্চা মুখ। শরীরটাও পুরো বাচ্চার মতোই লাগে। সে নাকি পরবে শাড়ি, তাও লাল শাড়ি। কেমন লাগবে তাকে? কল্পনায় ভেসে উঠল অপূর্ব এক রূপ। খারাপ না বোধহয়। হাত ঘড়িতে সময় দেখলো একবার। 11:15 বাজে। এর মধ্যেই বেশ কয়েকবার মায়ের ফোন এসেছে। শাড়িটা কিনেছে শোনার পর ক্ষান্ত হয়েছে সে। জোরে সোরে বাইক ছাড়ল সে। শাড়িটা না পৌঁছানো পর্যন্ত তার মা শান্তি দেবে না। রাহেলা দেওয়ান শাড়িটা নিয়ে তিতিরের কাছে আসলেন। সযত্নে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ছেলেটার রুচি আছে। ঘরের বাদবাকি সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তিতিরের দিকে। জীবন্ত এক পুতুল তাদের সামনে। সাক্ষাৎ পরী একটা। রাহেলা দেওয়ান জড়িয়ে নিলেন মেয়েকে। ইস, কারুর নজর না লাগুক আমার মেয়েগুলোর। একগাল হেসে আয়নায় তাকালো তিতির। নিজেকে দেখে নিজেই তাকিয়ে রইল কিছুক্ষণ। এর আগে লাল শাড়ি পরা হয়নি তার। এত সুন্দর লাগবে বুঝলে আগেই পরতো। কে এনে দিল বড় মামুনি? কে আর আমার ছেলে? তিতির খুশি হলো। সে জানতো নয়ন ভাই শুনলেই এনে দেবে। আর কোনো প্রশ্ন না করে এক এক করে সবাই বের হলো। নুরি জানালো নয়ন ভাই আজ তাদের পার্কের দিকে যেতে বলেছে। সে একটা কাজ সেরে আসছে। একে একে সবাই এসে নামলো ড্রয়িং রুমে। ঈশান সোফায় বসে সকালের নাস্তা করছে, দৃষ্টি ফোনে রেখে। সিঁড়িতে পায়ের শব্দ, ঘুরে তাকালো। বোনেরা সব নামছে। রাফি, রিশা, রুশনি দৌড়ে এলো ভাইয়ের কাছে। মাশাল্লাহ, আমার বোনগুলো তো এক একটা পরী। ভাইয়া আর আমি? রাফি গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো। ঈশান গাল টেনে ধরল তার। তুইও কি পরী হতে চাস? হু হু করে হেসে উঠল বাড়ির সবাই। রাফি লজ্জা পেল। মুখ লুকালো ভাইয়ের ঘাড়ে। বারবি, আস্তে নাম। প্রতি বছর এই দিন তুই একবার হলেও আছাড় খেয়ে পড়িস। মোটেই না, এবার পরব না। ঈশান গলা ও আওয়াজ ঈশান গলার আওয়াজে ঘুরে তাকালো। একটা হার্টবিট মিস হলো যেন। সবাই নিচে এসে দাঁড়িয়েছে। সবারই নজর সিঁড়ি থেকে দ্রুত পায়ে নেমে আসা এক কিশোরের পানে। ঈশানের মনে হলো এ এক রাজপরী। লাল টুকটুকে শাড়ি গায়ে জড়ানো। মোটেই বাচ্চা লাগছে না, বরং নারী শরীরের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে শরীরে। সম্পূর্ণ এক নারী লাগছে একদম। ভুবনমোহিনী রূপ যে নারীর। খোলা আঁচল এক হাতে তুলে দিল ঘাড়ের উপর। দু হাতে শাড়ির কুচি ধরল উঁচু করে। এক প্রকার নাচতে নাচতে নামছে যেন। হাত ভর্তি চুড়ি ঝনঝন করছে। আঁচল তুলে দেওয়ায় উন্মুক্ত ধবধবে ফর্সা লতানো কোমর দৃশ্যমান। হাতে থাকা কফির কাপ কেঁপে উঠল ঈশানের। ঈশান চোখ সরাতে পারল না। তিতির অস্থির ভঙ্গিতে হাতে থাকা কানের দুলজোড়া বাড়িয়ে ধরল ছোট মার দিকে। লাগিয়ে দাও ছোট মামুনি। তুমি ছাড়া এ কানের দুল কেউ পরাতে পারে না। ঈশান ঘুর লাগা চোখে দেখল সামান্য কানের দুল লাগাতে না পারার আফসোসে একটা মানুষ কেমন ছটফট করতে পারে। আর সেই কপাল কুঁচকে থাকা অস্থির মুখটা ঠিক কতটা সুন্দর দেখানো সম্ভব। মুখে হালকা মেকআপ করা, তবে পাতলা ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক। চুলগুলো মাঝ বরাবর সিঁথি কেটে খোলা ছেড়ে দেওয়া। রাফি কুলের উপর নড়েচড়ে বসতেই ধ্যান ভাঙল ঈশানের। চোখ সরিয়ে নিল তিতিরের উপর থেকে। হারে বাপ, নয়নটা অফিসে আটকে গেছে। মেয়েগুলোকে একা ছাড়া তোদের বাবা রাগ করবেন। তুই সাথে যা। মায়ের কথাই অন্যদিন হলে না করতো কিনা জানে না ঈশান। আজ না করতে ইচ্ছে হলো না। সাথে সাথে উঠে দাঁড়ালো। আর চোখে দেখলো একবার তিতিরকে। তিতির কানের দুল পরে বেসিং এর আয়নায় সামনে ঘুরে ঘুরে দেখছে নিজেকে। ভাইয়া, পাঞ্জাবি পরবে না? নুরির কথায় মাথা নাড়ল ঈশান। ওসব রং ঢং আমার দ্বারা হয় না। চল বের হ সবাই। ঈশানকে আর কেউ ঘাটল না। সাথে যাচ্ছে এই তো অনেক।
নিশি নুরি দুজনেই তাকালো রাহেলা দেওয়ানের দিকে। রাহেলা দেওয়ান চোখ টিপলেন, বাঁকা হাসল দুবোন। বড় মা যা বোঝাতে চাইছেন বুঝল দুজনেই। একটু আগেই তিতির আর ঈশানের কথাটা বলেছে তাদের দুজনকে। নিশি প্রথমে ভয়াবহ চমকালেও খুশিতে রীতিমতো পাগল প্রায় দুজন। তাদের বারবি বউ হবে, তাও আবার তাদের বড় ভাইয়ের, ভাবা যায়। যদিও নুরি গম্ভীর হয়ে আছে শোনার পর থেকেই। নয়ন জানলে কি রিয়েকশন দেবে জানে না, বুঝতে পারছে না কিছু। তবে যতটুকু বুঝেছে মোটামুটি হাতের বাইরে সবটা। দিদা যখন একবার ভেবেছে আর কারোর কিছু বলার থাকবে না। দীর্ঘশ্বাস ফেলল সে। যা হওয়ার সেটা হবেই। গাড়ি বের করতে গেলেই চিৎকার করে উঠল তিতির, গাড়িতে যাব না আমরা। তিতিরের চিৎকারে মুখ গম্ভীর করল ঈশান। গাড়িতে যাবি না তো কিসে যাবি? এই রোদে রাস্তায় রাস্তায় হাঁটবি? তিতির মুখ বাঁকালো। কিচ্ছু জানেন না আপনি ঈশান ভাই। আজকে রিকশায় ঘুরে মজা, বাইকও চলে। নয়ন ভাই থাকলে এসব ভাবতেই হতো না। কথাটা বলেই ঘুরল নুরির দিকে। আপু, নয়ন ভাইকে কল দাও, আসতে বলো জলদি। ঈশানের মেজাজ খারাপ হলো। সব কাজ বাদ দিয়ে এদের রং রঙের সাই দিয়ে সাথে বেরিয়েছে, অথচ এখন অন্যজনের নামে জব করা হচ্ছে। ধমকে উঠল তিতিরের দিকে তাকিয়ে। তোদের না হয় কাজ কারবার নেই, কেউ করলে সেটাও সহ্য হয় না দেখছি। তিতির মুখ ভেঙচি দিয়ে সরে দাঁড়ালো, এগিয়ে গেল রাস্তার দিকে। হাত বাড়িয়ে রিক্সা দাঁড় করালো। একটাতে নিশি, রিশা আর রুশনিকে তুলে দিল, অন্যটাতে নুরি, তমা আর রাফি। তিতির মুখ গোমড়া করে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে রিকশায় উঠতে বুঝতে পারল বাদ আছে সে আর রিশান। মৃদু আর্তনাদ করে উঠল, আমি তোমার সাথে যাব। তবে ততক্ষণে বাকি রিকশা দুটো অনেকটা পার হয়ে গেছে। তিতির কাঁদো কাঁদো চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে। আজকে মজাটাই গেল জলে। এই লোকটার সাথে এক রিকশায় দূর স্টেচু হয়ে সারা রাস্তা বসে থাকা ছাড়া আর কোনো কাজ থাকবে না নিশ্চিত। তিতির গাল ফুলিয়ে বসে রইল। ঈশান উঠে বসলো রিকশায়। শরীরে ছোঁয়া লাগতেই ছিটকে সরে বসল তিতির। সাথে সাথে রিকশা চলতে শুরু করায় কাত হয়ে গেল অনেকটা। ঈশান দ্রুত হাতে জড়িয়ে ধরল কোমর। উন্মুক্ত কোমরে পুরুষালী ঠান্ডা হাতের ছোঁয়ায় শিরশির করে উঠল পুরো শরীর। কেঁপে উঠল পুরো। এত নড়াচড়া না করে চুপচাপ বসে থাকা যায় না? তিতির ঈশানের ধমকে কিছু বলল না, বলতে পারল না আর কি। সে তো শ্বাস আটকে বসে আছে। ঈশান এখনো হাত সরায়নি কোমর থেকে, বরং আরো টেনে কাছে এনে বসালো। ছোট্ট সিটে স্বাস্থ্যসম্মত শরীরের ঈশানের সাথে বসতে তিতিরকে মোটামুটি গায়ে গা লাগিয়েই বসতে হলো। এক বিন্দু দূরত্ব নয়। তিতির রুবটের মতো সোজা হয়ে বসে আছে, শরীর শক্ত করে। ঈশান ভাই। ঈশান কপাল কুঁচকে তাকালো তিতিরের দিকে। তুতলাচ্ছিস কেন? আপনার হাতটা। ঈশান বুঝতে পারলো এতক্ষণে। ঝট করে সরিয়ে নিল হাতটা। সাথে সাথে তিতির আবার ভারসাম্য হারালো খানিকটা। তবে এবার তিতির নিজেই খামচে ধরল ঈশানের উরু। ঈশান বুঝলো মেয়েটার অসুবিধা। চেপে বস, হাতটা ধরে রাখ, পরে যাবি। তিতির নিজেও বুঝলো সেটা। খানিক সময় দ্বিধা করলে কাপা হাতে জড়িয়ে ধরল ঈশানের বা হাতটা। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। কথাটার সাথে আশপাশের পরিবেশ একদম মিলে যাচ্ছে। গোটা রাস্তায় লাল হলুদ শাড়ি পাঞ্জাবি পরে জুড়ায় জুড়ায় বিভিন্ন প্রেমিক প্রেমিকারা হেঁটে যাচ্ছে। রাস্তায় সারি সারি ফুলের দোকান, উপচে পড়া ভিড় সেসব দোকানে। আবহাওয়া স্বয়ং আজ এ সবে স্বাদ দিচ্ছে। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস বইছে। আশেপাশে ফুলের ঘ্রাণে মম করছে পুরো। এসবের সাথে পাল্লা দিয়ে দুলা দিচ্ছে দুটো মানব মন। শিহরণ বয়ে যাচ্ছে পুরো শরীর জুড়ে। এই স্পর্শ, ধরন, মানুষ সবটা নতুন। তিতির এক হাতে আস্তে পিষ্টে ধরে আছে ঈশানের হাতখানা। প্রথমে খেয়াল না হলেও একটু পর ঈশান টের পেল কেউ একজনের হৃদস্পন্দনের ধুকধুকানি। বোধগম্য হতে খানিক সময় লাগলো। বিষয়টা মাথায় খেলতেই নিজের মাথার ভিতর খানিক ফাঁকা হয়ে গেল বোধহয়। সাথে জোরালো হলো এবার নিজের হৃদয়ের ঝড়। তিতির হাত জড়িয়ে থাকায় ঈশানের বাহুর সম্পূর্ণ আছে তিতিরের বক্ষবাজের বাঁ পাশের উপর। সেখানটায় নরম অংশের নিচে ঝড় তুলেছে হৃদয়খানা। ঈশান চাইলেও পারছে না হাতটা সরিয়ে নিতে। মেয়েটা কি বুঝতে পারছে না ঈশানের হাতের অংশ তার শরীরের কোন অংশের উপর? পারছে না কি? তিতির রীতিমতো ঘামছে। ছেড়ে দিলেই পড়ে যাবে সে। এর আগে কখনো রিকশায় উঠে এমন অবস্থায় পড়তে হয়েছে বলে মনে তো পড়ে না। দু একবার নয়ন ভাইয়ের সাথে উঠেছে। নয়ন ভাই এতটা স্বাস্থ্যবান না হওয়ায় স্বাভাবিক দূরত্বেই বসতে পেরেছে দুজন।
তাছাড়া কই, কখনো তো নয়ন ভাইকে ছুলে এমন অনুভূতি হয়নি। ভাইয়ের হাত ধরতে আনইজি হওয়ার কথা তো নয়। ঈশানও তো ভাই, তাহলে আজ এমন হচ্ছে কেন তার সাথে? রাস্তার ঝাঁকিতে এক প্রকার যা তা অবস্থা দুজনের। রিকশা এসে গন্তব্যে থামতেই হাঁফ ছাড়ল দুজনেই। ঈশান নামলো, ভাড়া মিটিয়ে খেয়াল করলো তিতিরকে। তিতির তখন শাড়ি ঠিক করে নামার প্রস্তুতি নিচ্ছে। ঈশান হাত বাড়াতেই চমকে উঠল তিতির। ঈশান ভাই তাকে ধরে নামাবে। হাঁ করে তাকিয়ে না থেকে হাঁটা ধর। আমি একাই পারবো। অযথা কথা না বাড়িয়ে যা বলছি কর। শাড়ি পেঁচিয়ে পড়ে গেলে কোলে করে ঘুরবো তোকে নিয়ে। ঈশানের ধমকে আর কথা বাড়ালো না তিতির। কাপা হাতটা বাড়িয়ে দিল ঈশানের হাতের দিকে। সযত্নে নামালো তাকে। নিশি নুরিরাও নেমে দাঁড়িয়ে আছে একটু দূরে। নিশি তাগাদা দিয়ে সবকটাকে নিয়ে ঢুকে গেল পার্কে। তিতির আহত চোখে তাকিয়ে রইল সেদিকে। আজকে এই লোকের পাল্লায় পড়ে সব মজাই নষ্ট। এর সাথে সাথে চলা মানে তিতিরের আরো একটা কারণে অকারণে মন খারাপ। তার হাতে পায়ে কোথাও ফুল নেই, মানা যায়। ঈশানকে বলবে সে, কিন্তু সাহস পাচ্ছে না। হঠাৎ হাতটা চেপে ধরল ঈশান। হাঁটা ধরল তিতিরকে নিয়ে। তিতির চমকে তাকিয়ে আছে, একবার ঈশানের দিকে আর একবার হাতের দিকে। ঈশান ভাই, বল। একটা জিনিস লাগতো। কি? ফুল। ফুল দিয়ে কি কাজ? ওই দেখুন না, সবাই মাথায় হাতে পড়েছে। সবাই পড়েছে বলে তোকেও পড়তে হবে? দিন না প্লিজ। আমি ফুল টুল কিনতে পারবো না। চুপচাপ সাথে হাঁট। তিতিরের মন খারাপ হলো। হাত ছাড়িয়ে নিল ঈশানের হাত থেকে। ঈশান বিরক্ত চোখে তাকালো। কি সমস্যা তিতির? বললাম তো ঝামেলা না করে রাস্তা পার হবো, চল। তিতির ফুঁসে উঠল। আমি নয়ন ভাইয়াকে কল করব। ভাইয়া থাকলে আমাকে মুখ ফুটে বলতেই হতো না। কখনো বলতে হয়নি। ঈশানের ইচ্ছে হলো থাপ্পড় মারতে মেয়েটার গালে। সারাক্ষণ তার সামনে অন্যের নাম তসবি পড়ে। অসহ্য করে একটা মেয়ে। কিছু বলতেও পারছে না, নেহাত বাইরে এসেছে তাই। তাছাড়া পরে এসেছে শাড়ি, তাকানো যাচ্ছে না। পারছে না তাকাতে সে। তাকালেই ভুলে যাচ্ছে আশপাশের সব। সব কেমন ঘোলা হয়ে আসছে। সামনের ওই লাল শাড়ির নারীটা ছাড়া। এ বড় কঠিন অত্যাচার।